হ্যালো ভিউয়ার্স, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের সাপ্তাহিক আয়োজন ইউএনবি লাইট অ্যান্ড লেন্সে। আপনারা জানেন আমাদের এই আয়োজনে প্রতি বৃহস্পতিবার আমাদের সাথে একজন অতিথি উপস্থিত থাকেন। আজও ব্যতিক্রম নয়, দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছেন একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী এবং অবভিয়াসলি গীতিকার। তার নাম হচ্ছে সভ্যতা। আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সভ্যতা, আপু কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই যে আসলেন, মানে এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। কেমন লাগছে এখানে এসে? ভালোই, মজা। মানে এটা তো সবাই দেখছে অল্প একটু, আমি আরো বড় একটা রুম দেখতে পাচ্ছি, এখানে একটা গ্যালারি আছে, এখানে অনেক আর্ট এক্সিবিশন টাইপের বই বুক আছে, আমার এগুলো খুব ভালো লাগে। আমি এসে ভাবছিলাম এটা কি কোনো এম্বাসি নাকি। না, শিল্পী যিনি তিনি শিল্পের নজরেই সবকিছু দেখবেন। তো আপনার রিসেন্টলি একটা অ্যালবাম রিলিজ হয়েছে, তো সেই অ্যালবামের প্রসঙ্গে জানার আগে জানতে চাচ্ছি নামকরণটা সম্পর্কে। আসলে অ্যালবামে একটা গানই আছে যদি থাকতো না না। সো ওই গানটা অ্যালবামের সবচেয়ে পুরনো গান, মানে ওই গানটা বয়স 10 বছর হবে, আরও বেশি 11 বছর হবে। সো এত বছর ধরে গান লেখা শুরু করার সময় দেখা যায় যে মাঝ রাস্তায় আমি অনেক গান ফেলে দিই, কারণ আমি তো নিজে বড় হয়ে যাই, বড় হয়ে গেলে আর পুরনো জিনিসটা ভালো লাগে না। কিন্তু এই একটা গান টিকে গেছে বহু বছর, সো ইট হ্যাজ সামথিং স্পেশাল, দ্যাটস ওয়াই ভাবলাম। এবং এই নামটা যদি থাকতো না, আসলে পুরা অ্যালবামটাকে বা আমাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, মানে মানে একটা ফ্রিডম, একটা কিছু একটা, যেহেতু এই জিনিসটা পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, প্লাস গানটা অনেক বছর ধরে টিকে গেছে, তো ভাবলাম এটাই দিয়ে দিই নাম। যদি থাকতো ডানা, মানে মনে হচ্ছে কোনো একটা অপূর্ণতা থেকে বা কোনো কিছু পাওয়ার আশা থেকে এরকম কিছু কাজ করেছিল গানটা নিয়ে কাজ করার আসলে সময়? যখন গানটা লিখেছেন তখন অনেক ছোট, আমি তখন টিন, তখন এরকম কোনো ফিল আসেনি তখন? আসতে পারে, তখনকার আমি এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। তখন আমি আমার মানে সীমানা অনেক ছোট ছিল, এখন সীমানা অনেক বড়। তো ওই ছোট সীমানার মধ্যে দিয়েও আমার তেমন একটা আশা আকাঙ্ক্ষা ছিল না। তারপরেও বাসা থেকে আমি অনেক ফ্রিডম পেতাম, তারপরেও মনে হতো যে আরেকটু পেলে হয়তো আরো বড় করে একটা পুরা, মানে আরো বড় কিছু করতে পারতাম। আচ্ছা, সেই থেকেই যদি থাকতো ডানা। তো অ্যালবামের রেসপন্স কেমন পাচ্ছেন? অ্যালবাম তো আসলে জিপি মিউজিক থেকে বেরিয়েছে, তো যার জিপি নাই সে আসলে শুনতে পারে না। জিপি মিউজিক ব্যানার থেকে বেরিয়েছে, সো সেই অনুযায়ী রেসপন্স বেশ ভালো। কারণ অনেকেই দেখা গেছে নিজের মোবাইল, মানে নিজের জিপি ইউজ করে না, কিন্তু দেখা যায় মা ভাই বোন যার আছে তার থেকে শুনে আমাকে জানিয়েছে তার কোন গানটা ফেভারিট। সো এই জিনিসটা আসলে সবচেয়ে ভালো লেগেছে। এখন আসলে রেসপন্সটা বোঝা যাবে যখন আমি হচ্ছে কি এটা মানে সিডি আকারে বের করবো, তখন ম্যাস পিপলের কাছে যাবে, তখন এটা আরো ভালো করে বোঝা যাবে। আচ্ছা, এই যে একটা পরিচয় পাওয়া, যে গায়িকা সভ্যতা বা কণ্ঠশিল্পী সভ্যতা, এই পরিচয় পাওয়ার যে জার্নিটা বা গায়িকা হওয়ার যে জার্নিটা, সেটা কিরকম ছিল? আসলে আমি কখনো গায়িকা হতেই চাইনি, কারণ আমার গলা ভাঙা ছিল সারা জীবন। আমি মানে কিন্তু আমি খুব মিউজিক্যাল ছিলাম ছোটবেলা থেকে। আমার বাবা একজন মিউজিক টিচার ছিল, সে বুঝতো আমি মিউজিক্যাল, তো সে আমাকে পিয়ানো ক্লাসে ভর্তি করলো। এবং যখন পিয়ানো ক্লাসে ভর্তি হলাম আমি অনেক বেসিক মিউজিক্যাল গ্রামার শিখে গেলাম। সেই গ্রামারগুলো অ্যাপ্লাই করে করে গান বানানো খুব সহজ, তো আমি একটা পর একটা গান বানাতাম, এটাই আমার খেলা। তো যখন আরেকটু বড় হলাম, অর্ণব ভাইয়া আমাকে, আমি যেহেতু অনেক গান বানাই, তো একটা অ্যালবাম বের করছিল ঝালমুড়ি, ঝালমুড়ি 2007-এ বের হয়। তো তখন আমাকে ডাক দিল যে ও সিঙ্গার সং রাইটারদের নিয়ে একটা অ্যালবাম বের করতে চাচ্ছে, আমি কি আমার গান দিতে চাই কিনা। তো আমি গেলাম, গান দিলাম। আমি বুঝিনি যে ও আমাকে দিয়ে গাওয়াবে ব্যাপারটা, হ্যাঁ, কারণ আমি তখন বিশ্বাস করতাম না আমি গাইতে পারি। যখন ও আমাকে গানটা গাওয়ালো তখন দেখলাম না, আসলে গাইতে পারি। তখন আমি ডিসাইড করলাম আই আই ওয়ান্টস টু বি এ সিঙ্গার সং রাইটার। এবং আমি নিজেকে ডেভেলপ করার জন্য যার গান শেখা দরকার, গান শোনা দরকার, সবই প্র্যাকটিস শুরু করে দিচ্ছি। কারণ তখন আমি ডিসাইড করে ফেলেছি আমি বড় হয়ে সিঙ্গার সং রাইটারই হবো। আচ্ছা, তো আপনার এই যে গানের প্রতি ভালোবাসা বা যেটাই বলি, সেটা কি মানে ছোটবেলা থেকে ফ্যামিলির কন্ট্রিবিউশন থেকে নাকি নিজের থেকেই? আসলে বাসায় একটা মিউজিক স্কুল আছে আমার এখনো, তো এটা বাবারই ছিল এবং আমার জন্মের আগে থেকেই ছিল। তো আমি কখনো দেখি নাই আমার ড্রয়িং রুমে গানের ক্লাস হচ্ছে না। তো আসলে কিভাবে এসছে এটা আসলে বলতে পারি না একদমই। কারণ হচ্ছে গিয়ে যখনই আমি বেড়ে উঠেছি আমার খেলনাই ছিল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। আমার বন্ধুই ছিল ক্লাসে যারা আসতো গান শিখতে, ওদের সাথে খেলতাম এবং কথাবার্তাও বলতাম মিউজিক্যাল, কারণ ওটা ছাড়া আমি তো আর কিছু শিখতে পারছি না। আমি তো মানে ধ্যান জ্ঞান সবই ছিল হ্যাঁ, তো মিউজিক। এখন বলতে পারি না ওটা বাসা থেকে এসছে না নিজের মধ্যে থেকে এসছে।
আচ্ছা, অনুপ্রেরণার কথা যদি বলি, সবারই তো একটা অনুপ্রেরণা থাকে, অভিনয় শিল্পী হোক বা নৃত্যশিল্পী হোক, যে তাকে দেখে যে না এই প্রফেশনটা বা এই শিল্পটা নিয়ে কাজ করতে চাই। অনুপ্রেরণা কে ছিল আপনার? আসলে প্রথম দিকে অনুপ্রেরণা বলতে কিছু ছিল না, আমি ভালোবাসতাম গান বানাতে গাইতে নিজে নিজে। তো আমি সেখান থেকেই ডিসাইড করেছিলাম যে আমি সিঙ্গার সংরাইটার হতে চাই। কিন্তু যখন আমি এটা জার্নিটা শুরু করে দিয়েছি, আমি যখন নিজেকে শেখানো শুরু করে দিয়েছি বিভিন্ন জিনিস, তখন আমি অনেক অনেক বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মিউজিক শুনেছি। মিউজিক নিয়ে আমি অনার্স মাস্টার্স করেছি মিউজিকে। সো আমার অনেক মিউজিশিয়ানদের লাইফ সম্পর্কে জানতে হয়েছে, তাদের প্র্যাকটিস সম্পর্কে জানতে হয়েছে। তখন আমি অনেকের লাইফ, অনেকের গান শুনে অনেক মুগ্ধ হচ্ছি। তখন সেগুলো আরেকটু বোঝার চেষ্টা করেছি। ব্যাপারটা আসলে এভাবেই হয়েছে। আর আপনার একটা গান রিসেন্টলি ইউটিউবে মানে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে, সেটা হচ্ছে ক্রিং ক্রিং। ওটা আরো 1 বছর আগে। রিসেন্টলি মানে আমি আমি দেখেছি রিসেন্টলি আচ্ছা। পার্সোনালি, কিন্তু সেটার যে জনপ্রিয়তা, মানে আমি দেখার পর দেখলাম অনেকেই গানটা নিয়ে খুব, এবং গানটার কথাগুলো কেমন যেন গতানুগতিক, মানে জীবন নিয়ে, আজকের কালকের জীবন নিয়ে। তো এই গানটার যে দৃশ্যায়ন বা এই গানটার থটটা কোত্থেকে আসলো? আসলে এটা একটা অ্যালবাম থেকে, অ্যালবামের জন্য ছিল, সেটা হচ্ছে ভালোবাসি তোমাকে 2। তো সেখানে অ্যালবামটার ব্যাপারটা ছিল রেডিও মিউজিক্যাল, দুজনের কথোপকথন হতে থাকে। মানে এটা একটা নাটক, রেডিও নাটক, অডিও নাটক। সেই নাটকের মাঝখানে মাঝখানে গান। তো সেই নাটকের ডিমান্ড ছিল এরকম যে এই ধরনের একটা কথাবার্তার একটা গান হবে। তো সেই কারণে এটা লিখেছিল উর্মিন উর্বিন থেকে আসাপু আর আমি দুজন মিলে। পরে এটাকে আমি সুর করি। এবং এই অ্যালবামটা রিলিজ হয় আরও অনেক আগে, 2012 সালে অ্যালবাম রিলিজ হয়। কিন্তু অ্যালবামটার মিউজিক ভিডিও রিলিজ দিই 2015 সালে। আমি আর আমার কাজিন আমরা থাইল্যান্ড বেড়াতে গেছিলাম। তো ও ছোট খুবই, ও এখন ইন্টারমিডিয়েট পাস করেনি। তো ও খুবই সিনেমাটোগ্রাফি নিয়ে ওর খুবই শখ। তো ওর অনেক ক্যামেরা ট্যামেরা কিনেছে। আমি বলছি, যখন কিনেছিস আমার একটা কাজ করে দিই, মিউজিক ভিডিও বানিয়ে দিই। তো জাস্ট 50 টাকা খরচ হচ্ছে মিউজিক ভিডিওটা বানাতে। আমরা ওই ব্রিজটাতে গেছি, এক টেক পুরোটা আমি হেঁটেছি, আর ও জাস্ট টেডি ক্যাম করেছে, দ্যাটস ইট। বাসায় এসে ও আমাকে ফোন দিয়ে এডিট করে ফোন দিয়েছে। আমি বলি বাহ, এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেবো। পরে আপলোড দেওয়ার পরে দেখি এইটা মানে অভাবনীয় রেসপন্স। কারণ কারণ আমার মনে হয় এটা সিম্পলিসিটি। না, গানের ইয়েটা যেরকম মানে গানও খুব জীবনমুখী, সিম্পল এবং মিউজিক ভিডিওটা খুব সিম্পল, আশেপাশের ঘটনা নিয়ে খুবই গানটা। খুবই সিম্পল একটা জিনিস। এবং হয়তো মানুষ সিম্পলিসিটিটার জন্য মিউজিক ভিডিওটা এত পছন্দ করছে, কারণ এখানে তো অদ্ভুত কিছু নাই, সবই নিজেদের মতো। আচ্ছা, তো এইটা আমি মানে আমার পরে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এটা নিয়ে কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা। এক থেকে পুরো গান শুট হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা মজার অভিজ্ঞতা ভিউয়ার্স। তো আপনার লাইফে অনেক মানে কোনো টিচার ছিল, গানের টিচারের কাছে আপনি আমি গান তো শিখেছেন? অনেক টিচারের কাছে গান শিখেছি। মানে আমি তো মিউজিক নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, আমার টিচারের অভাব নেই। এবং টিচারদের কারণেই আমি এখন যা পারি, টিচারদের কারণে পারি। কারণ ওনারা না থাকলে তো আমি এত কিছু শিখতে পারতাম না, জানতে পারতাম না। শুধু ওনাদের হাতে খড়িতে না, এমন কোনো উপদেশ আপনাকে মানে অনুপ্রেরণা দিত যে না এইটা এইটা ফলো করে, বা স্টিল আপনি ফলো করছেন বা ভবিষ্যতেও ফলো করবেন, এরকম কোনো উপদেশ? আসলে সব টিচারদের? টিচারের বেসিক জিনিস একটাই, প্র্যাকটিস করতে হবে। সব টিচার, আমার বাবা একজন মিউজিক টিচার ছিল এবং আমার হাতে খড়ি বাবার কাছে। এবং যতই আমি তার মেয়ে হই, ক্লাস 10 ক্লাসে বসতে হতো, প্র্যাকটিস করে তাকে আবার পড়া দিতে হতো। তো সেম ঘটনা ঘটেছে আমার পিয়ানো টিচারের সাথেও, সেম ঘটনা ঘটেছে আমি যখন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখতে গেছি আমার ইউনিভার্সিটি টিচারের কাছেও, বা অন্য কোথাও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখতে গেছি। সবার একটাই কথা যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান অ্যান্ড ওয়ামেন অলসো পারফেক্ট। আচ্ছা, আর এখন যারা আপনার সাথে কাজ করতে চায় বা আপনার মতো যারা চাচ্ছে এই মিউজিক ইন্ডাস্ট্রিতে আসতে বা কাজ করতে, তাদেরকে কোন রুলটা ফলো করে আপনি আসতে বলবেন? বা তাদের মানে স্টাবলিশ হওয়ার জন্য, এখানে তো এসে হারিয়ে যাওয়ার জন্য না, অনেকেই আসছে হারিয়ে যাচ্ছে, কিন্তু স্টাবলিশমেন্টের জন্য তাদেরকে কোন রুলটা ফলো করতে বলবেন? লাইক সাম আসলে সর্ট অফ অ্যাডভাইস। আমিও খুব একটা স্টাবলিশ মানুষ যে তা না, কিন্তু আমার যেটা মনে হয় পার্সোনালি, যে আসলে নিজেকে ডেভেলপ করার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি 5 বছর আগে যেমন গান করতেন 5 বছর পরে সেম গান করেন, সেটা হবে না। মানে সোসাইটির সাথে, জেনারেশনের সাথে নিজেকে আপডেট করতে হয়, যেভাবে মোবাইল আপডেট হয়। আইফোন 3 কিন্তু এখন আর চলে না, এখন সবার আইফোন 7ই লাগবে। সো আইফোন 3 এর সময়কার মিউজিক এখন আর চলবে না। সো ইউ হ্যাভ টু আপডেট ইউর সেলফ, দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য কি। মানে শিখতে হবে, এবং আপডেট শেখাতে করতে হবে এবং সবকিছু বুঝে
আরও শিখতে হবে, মানে পুরোটা একটা রেস আসলে, একেবারে মোবাইল আপডেটের মতন। আর আপনি তো এখন বাচ্চাদের গান শেখাচ্ছেন, তো কোন জায়গাটা বেশি ভালো লাগে, যে যখন শিখতেন ওই জায়গাটা নাকি শিক্ষা দিতে পারছেন বা শেখাচ্ছেন এই জায়গা? আমি তো এখনো শিখি, আমি এখনো টিচারের কাছে যাই, গান শিখি। গান না শিখলে আমি মোটিভেশন পাই না, আপডেট করা যায় না। আর বাচ্চাদের সবচেয়ে জিনিসটা ভালো লাগে টিচিং করতে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে গান গাইতে পারতো না, গানের কিচ্ছু বুঝতো না, 3 মাস 4 মাস পরে সে একটা নিজে নিজে গান তুলে দেখাতে পারে আমাকে। এই ব্যাপারটা দেখলে খুব ভালো লাগে যে আচ্ছা, এই পুরো জিনিসটার পেছনে কিছু হলেও আমার হাত আছে। আচ্ছা, এটা ঠিক, কাউকে কিছু শেখাতে পারলে বা সেটা নিজের একটা আত্মতৃপ্তি। তো মাকে নিয়ে একটা গান করেছিলেন আপনি, সেই গানটা কি 2 লাইন আমরা শুনতে পারি এখনই এখনই অনুষ্ঠানের মাঝখানে? কারণ ভিউয়ার্সদের অবশ্যই ডিমান্ড থাকবে আপনার গানটা শুনেন না, সবাই মা দিবসে মাকে নিয়ে একটু গানটা শুনতে পছন্দ করে। আচ্ছা, আমরা চিন্তা করলাম মা তো 365 দিনের জন্যই মা, তাই তার জন্য গানটা যদি আজকেই শোনা যায়। আঁচলে বেঁধে রাখো, আদরে ধরে রাখো, মা আমাতে মিশে থাকো, মমতার পরশানো আমাকে আগলে রাখো, মা আমাতে মিশে থাকো, আমাকে দেখে কি যেন বোঝো, আমার মাঝে তুমি কি মা নিজেকে খোঁজো। খুবই সুন্দর ছিল, একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম আবেশ। এটা আসলে এইখানে যে থাকবে না সে বুঝবে না। ভিউয়ার্স যারা এইমাত্র আমাদের জয়েন করেছেন তাদেরকে বলছি, একটা কাজ চলছে। আমি তো একটা জিনিসটা শেয়ার দিই, ও আচ্ছা, ভিডিওটা। ও আপনি বলুন। চলছে ইউএনবি লাইট অ্যান্ড লেন্স, দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী সভ্যতা। যারা এই গানটা মিস করে গেছেন, নাথিং টু গেট ওয়ারিড, কারণ আমরা আরও গান শুনবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। আবার ফিরে আসছি গানের প্রসঙ্গে। এখনকার যারা গান করছে বা যাদের গান গান নিয়ে কি কেউ আসে আপনার কাছে যে আপু এই গানটা যদি আপনি একটু গেয়ে দিতেন বা এই গানটা যদি একটু সুর করে দিতেন, এরকম কি আসে? আসলে গেয়ে আমি অনেক কিছুই দিয়েছি, কিন্তু কখনো কাউকে কোনো গান সুর করে দিইনি, কারণ আমি বসলেই পারি না সুর করতে, যখন যেটা মাথায় আসে, মানে এই কারণে। এবং গানের সংখ্যাও খুব কম, কারণ আমি সুর করে নিজের ভালো না লাগলে ভুলে যাই। তো আমার কাছে কেউ যদি বলেও আমি করে দিই না, কারণ আমি দেখা যাবে কথা দিয়ে কথা রাখতে পারবো না। তো এই কম সংখ্যক কাজের মধ্যে জানি প্রশ্নটা করা উচিত না, কারণ যার যার নিজের কাজ তার সন্তানের মতো। তো এই কম সংখ্যক কাজের মধ্যে খুব পছন্দের কোনো গান? সব গানই পছন্দের, এই জন্য টিকে আছে, পছন্দের না হলে ফেলে দিতাম। নাইস আনসার। মানে আপনার নিজের কাছে খুব এটাকে কি বলবো, খুব যত্নের বা হ্যাঁ, এরকম কোনো গান? যত্নের না হলে সেটাকে তো আমি রিলিজ দিতাম না, যেটা নিজেরই পছন্দ হচ্ছে সেটাকে আমি মানে মানুষকে শুনিয়েছি, না হলে এটা ফেলে দিই, বাসার ড্রয়িং রুমে বসে ফেলে দিই, যেটা মানে এটা আমি ভুলে যাবো। সেই গানটার গান হয়ে না, ওঠে গান হয়ে ওঠে না, গান হয়ে গেছে মানে নিশ্চয়ই এটা আমার পছন্দ হয়েছে। কোনো গান করতে গিয়ে, যেমন এই যে ঝালমুড়ি অ্যালবামের কথা বললেন, এরকম কোনো স্মরণীয় ঘটনা আছে যে এই গানটা করতে গিয়ে এরকম কোনো মজার ঘটনা, বা এই গানটা এই ঘটনা থেকে গানটার উৎপত্তি, এরকম কিছু? ঘটনা থেকে গান উৎপত্তি, আসলে মানে কোনো একটা থট মাথায় আসলে যেটা নিয়ে একটা গান করলে কেমন হয়, বা এই জিনিসটা গানে ফোকাস করলে কেমন হয়? সবকিছু এটাই হয়, না হলে তো আর হয় না। প্রতিটা গানই কোনো একটা ভাবনা থেকেই আসে, ভাবনাগুলোকে ছন্দে লিখে ফেলি, তারপর সুরে বেঁধে ফেলি, ব্যাপারটা এরকমই। কিন্তু এমন কোনো স্পেসিফিক নাই যে আমি ওই জিনিসটা নিয়ে কাজ করতে চাই। আমি যখন যেটা ফিল করেছি, আমার যখন মনে হচ্ছে আচ্ছা এটা লিখে ফেললে হয়তো আমার ফিলিংসটা আমি প্রকাশ করতে পারবো, তখন লিখে ফেলেছি। এটা প্রত্যেকটা গানের বিষয়ে, প্রত্যেকটা মানে কবিতার বিষয়ে, প্রত্যেকটা সুরের বিষয়ে সেম জিনিস কাজ করে। মানে স্পেসিফিক কোনো কিছু ধরে রেখে আপনি গানটা লেখেন, আমি মানে এটা আমি ফিল পারি না না করলে সেটা। মানে ওটাই বললাম যে আমি পারি না, যেহেতু আমি মানুষকে কথা দিই, তাই কথা রাখতে পারবো না বলে কারোর গান শুরু করেও দিতে চাই না। তার মানে নিজেরটা নিজে, মানে নিজে করলে যে কমফর্ট ফিল করেন, অন্যটা করে সেটা হয় না। আসলে নিজের
যে কোনো একটা সৃষ্টির প্রতি মানুষের যেরকম যত্ন ভালোবাসা থাকে, চাইলেও কিন্তু সেম এফোর্ট সেম প্যাশন অন্য কোনো জায়গায় দেখানো যায় না। তো গান নিয়ে অনেক কথা বললাম, এখন একটু অন্য প্রসঙ্গে যাই। অভিনয়ে যাওয়ার ইচ্ছা আছে? না, একদমই না, প্লিজ না। কেন এত বিতৃষ্ণা কেন এই জায়গাটায়? কারণ শিল্পী মানে শিল্পপ্রেমী মানুষ সব শিল্পেই তাদের মোটামুটি একটু, এখন অনেক সঙ্গীত শিল্পী অভিনয় করছেন। আমার দেখতেই ভাল লাগে, আমি অভিনয় করতে পারি না। জোর করে কাউকে দিয়ে অভিনয় করানো বা জোর করে কাউকে দিয়ে ছবি আঁকানো বা জোর করে কাউকে দিয়ে গান গাওয়ানো বা নাচানোর কোনো দরকার নেই। যে যেটা পারে তাকে সেটা নিয়ে খুশি থাকতে দেওয়া উচিত। বা নিজের কোনো মিউজিক ভিডিওতে ফার্দার অভিনয় করার কোনো ইচ্ছে নেই? মিউজিক ভিডিওতে আজ পর্যন্ত আমি ছিলাম না, এটা হয় নাই, কিন্তু সেখানে তো অভিনয় না, আমি গান যেটা গেয়েছি স্টুডিওতে বসে সেটাই ক্যামেরার সামনে বসে গেছি, যেভাবে আমি এখন এখানে বসে গান গাচ্ছি। তো সেটা তো অ্যাকচুয়ালি অভিনয় না, আমি গানটাই গাচ্ছি। না, সেই জন্যই বললাম যে অভিনয় করার জন্য মিউজিক ভিডিও করার কোনো ইচ্ছে নেই। একদমই না। যাই হোক, সঙ্গীত শিল্পীরা যদিও অনেকে অভিনয় করছেন, কিন্তু সভ্যতা আপু টোটালি ডিফারেন্ট, বোঝাই যাচ্ছে। আমার ভালো মানে আমি পারি না, আমাকে দিয়ে জোর করে করার দরকার নেই। তো ছোটবেলা থেকে আসলে কি হতে চেয়েছিলেন? আপনি শুরুতেই বললেন যে আপনার গায়িকা হওয়ার ইচ্ছা ছিল না, কি? আমি সংরাইটার হতে চেয়েছিলাম, এবং আমি যে সিঙ্গার সংরাইটার হতে চাই এটা আমি অনেক ছোট বয়সেই মানে ভেবেছি যে আমি এটাই হব, এবং সেটার পিছনেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি। সেটা নিয়ে আপনার সব কাজ সব মানে চিন্তা? তখন আমার 13-14 বছর বয়সে আমি ডিসাইড করে ফেলছি যে আমি এটাই হব। তো তার আগে ছোটবেলায় কি হতে চেয়েছি এটা আমার মনেও নেই। আচ্ছা, ছোটবেলার কথা সেভাবে মনে নেই। তো ফ্যামিলির মানুষজন সবাই আপনার গান শোনে? শোনে, ক্রিটিসাইজ করে, ভালো খারাপ বলে, পাত্তা দেয় না খুব একটা। আচ্ছা, সবচেয়ে ভালো ক্রিটিসাইজটা কে করে? মা। সে, আমি খুব অবাক হই, সে একজন মিউজিশিয়ান না, বাট সে ঠিক ঠিক জায়গায় ভুল ধরে ঠিক ঠিক জায়গায় ঠিক বলে। আমি খুবই অবাক হই। তারপরে এটাও ভাবি যে সে তো আমার বাবাকেই বিয়ে করেছিল, আমাদের 3 বাচ্চার, আমাদের 3 ভাই বোনেরই মা, সে না বুঝলে কে বুঝবে। আচ্ছা, মানে সেই বাবাকে বিয়ে করার সুবাদে বাবার যে দীক্ষাটা কিছুটা হলেও তার ওনার মধ্যে মাথায় ট্রান্সফার হয়ে সেটা। আচ্ছা, তো মার ক্রিটিসিজম শুনতে কেমন লাগে, বা উনি যখন বলে যে কোনো একটা কাজ খুব ভালো? তারটা একেবারে জেনুইন হয়। মানে সে তো একটা সাধারণ দর্শক, সাধারণ দর্শকের ভিউ থেকে সে একটা কথা বলে, এবং যেটা খুব জেনুইন হয়, এবং যেটা সে যুক্তি বুঝে বলে যে একটা গানের মিক্সিং মাস্টারিং কেমন হচ্ছে এটা সে বলতে পারে, যেটা হয়তো অন্য 10 জনের মা বলতে পারে না বা বুঝে না, কিন্তু সে বুঝতে পারে। কিন্তু সে তো মিউজিশিয়ান না, সে সাধারণ জায়গা থেকে বলে। কিন্তু আমার ভাই বোনের ব্যাপারটা যেটা হয়, তারা মিউজিক শিখেছে, বুঝেছে, বুঝে টুঝে একটা বলে আর কি। আচ্ছা, তো মাঠটা যেহেতু খুব সাধারণ জায়গা থেকে হয়, সেটা আর কি খুব, সে একজন ভালো শ্রোতা, তো সেখান থেকে বুঝে যাচ্ছে এটা বলেছে ঠিক বলছে ভুল বলছে। কেমন লাগে মার এই ক্রিটিসিজমটা যখন উনি মন দিয়ে গানটা শোনেন, ক্রিটিসাইজ করেন? আমার কাছে ভালোই লাগে, এটা পার্ট অফ মাই লাইফ। আর এমন কখনো হয়েছে যে কোনো শ্রোতা আপনাকে পার্সোনালি বলেছে যে আপু এই গানটা যদি একটু এইভাবে করা যেত? এরকম ক্রিটিসিজম পেয়েছেন কখনো শ্রোতাদের কাছ থেকে, একদমই যারা ফ্যামিলির বাইরের? আসলে যাদের কাছে, যাদের মনে হয় এটা একটু অন্যরকম করা উচিত, অন্যরকম করা উচিত, তারা একেবারে খারাপ কথাই কমেন্ট বক্সে লিখে, একটু সেট্টু করে কেউ কিছু লিখে না, হয় খুব ভালো লিখে, নাহলে খুব খারাপ লিখে, একদম মুদ্রার একদম এপিট এটাই হয়। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এখন তো বিভিন্ন রিমিক্স হচ্ছে। আগের যে গানগুলো মোটামুটি যেগুলো এখন প্র্যাকটিসেই নেই, অনেকে গাচ্ছেও না গানগুলো, এই গানগুলো অনেকে রিমিক্স করছে নতুন সঙ্গীত আয়োজন করে। এই ব্যাপারে আপনার মানে চিন্তা ভাবনা কি? কখনো ভেবেছেন এরকম রিমিক্স করার কথা? আমার অ্যালবামে একটা ম্যাশআপ আছে, ত্রিরত্ন, যেটা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি আর ডিএল রয়ের 3টা গান মিলিয়ে একটা গান। কিন্তু এমন না যে আমি স্বরলিপির বাইরে গানটা গেছি, এমন না যে যেটা আমি শিখেছি সেভাবে গাইনি, জাস্ট দ্যাট হারমোনিয়ামে না গিয়ে এটা গিটারে গেছি, ব্যাপারটা এটাই। কিন্তু আমার মনে হয় যখন আমি যদি 100 বছর পর্যন্ত আমার গান বেঁচে থাকে, 100 বছর পরে আমি যেভাবে বানিয়েছি একে সেভাবেই বেঁচে থাকুক, সঙ্গীত আয়োজন নতুন হোক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সুর যদি ভিন্ন হয়ে যায় তাহলে আর ওই স্বকীয়তাটা থাকে না, যেটা হয়তো রবীন্দ্রনাথের গানের স্বরলিপির ব্যাপারে যে কড়া নির্দেশ দেওয়া হয়, এটা হয়তো এই কারণে হয়। কিন্তু আমার মনে হয় না যে নতুন করে সঙ্গীত আয়োজন করলে কারো কোনো দোষ। তাহলে দেখা যায় যেভাবে বাংলা ব্যান্ডের মাধ্যমে আমরা কিন্তু লালনের অনেক গান শুনেছি, যেটা হয়তো আমি ছোটবেলায় কোনো বাউলের কাছ থেকে শুনতে মজা পেতাম না, এখন পাবো, কিন্তু তখন বাংলা করেছিল বলেই কিন্তু আমার কাছে ভালো লেগেছিল, এবং আমি লালনকে নতুনভাবে চিনতে পেরেছি। কিন্তু ওরা কিন্তু
কম্পোজিশন নতুন করে গান নষ্ট করে দেয়নি, গানটাকে তার গান জায়গায় রেখে সুন্দর করে কম্পোজিশন করেছে, যেটা আসলে সাধুবাদযোগ্য। আচ্ছা, আর গানের যে প্যাটার্নে আপনি গানটা করেন, মানে ক্লাসিক্যাল ঘরানার যে মিউজিকটা, অন্য কোনো মিউজিক ট্রাই না করে এই মিউজিকেই কেন? এখানে কি কোনো স্পেসিফিক কোনো কারণ আছে, শুধু এই সেক্টরেই কাজ না, করেন? আমি তো গান বানাই যখন একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল হয় না, মানে আমি পারি না ইন্ডিয়ান ক্লাসিক্যাল বানানোর যে ব্যাপার লাগে ওইটার এখনো কাছাকাছি যেতে পারিনি। কিন্তু যেটা হয় যে কোনো কিছু ক্লাসিক্যাল, সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল হোক আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল হোক, যে কোনো কিছু ক্লাসিক জিনিসটা অনেক বেশি ব্রড, অনেক বড় শেখার ক্ষেত্রে। তো আপনি যদি বড় একটা জিনিস শিখে ফেলেন, আপনার ছোট একটা জিনিস তৈরি করতে খুব একটা কষ্ট হবে না। সো বড় জিনিসটা শিখতে হবে যাতে ছোট কিছু বের হয়। আচ্ছা, আর আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে, মানে নেক্সট অ্যালবাম কবে আসছে বা কি নিয়ে কাজ করছেন? বর্তমান ব্যস্ততা আসলে স্কুল নিয়ে, স্কুলের অ্যানুয়াল ফাংশন হবে কয়েকদিন পরে, সো ওটা নিয়ে একটু ব্যস্ত। আর অ্যালবাম মাত্র বের হয়েছে, তো এই অনেক জায়গায় ইন্টারভিউ দিতে হচ্ছে, কারণ ইন্ডিপেন্ডেন্টলি বের করেছি আমি, কোনো লেভেলে না, একেবারে নিজের থেকে। এবং এটা কয়েকদিন পরে আমি হার্ড কপি বের করবো, এবং তখনও আমার হয়তো বা সারা দেশে দৌড়াতে হবে এটা নিয়ে, কারণ আমি কোনো লেভেলে বের করিনি, নিজে থেকে বের করেছি। তো দেখা যাক কি হয়। ফার্দার মানে খুব রিসেন্টলি আর কোনো অ্যালবাম বের করার মতো কোনো ইচ্ছে নেই? অ্যালবামের ব্যাপারটা না অনেক সময় সাপেক্ষ এবং অনেকগুলো মানুষের কাজ, একজন তো করে না ব্যাপারটা, অনেকেই করে, বাট আমার পক্ষে একজনের, মানে আমার একা করা সম্ভব না। আমার অ্যালবামে শারিন ভাইয়া, সামিউল ওয়াহিদ আর আলিস্টার সরকার রাজ, তিনজন কম্পোজার ছিল, এবং তিনজনকে এক জায়গায় করা, তিনজনের মেধা ঠিক জায়গায় কাজে লাগানোটা একটা ব্যাপার, এবং অ্যালবাম বের করার একটা কস্টলি ব্যাপার, যেহেতু আমি কোনো লেভেল থেকে বের করিনি। তো এই টাকাটা ম্যানেজ করা, তারপর আবার সেটা প্রমোশনের কস্ট আলাদা, সেটাও আবার ম্যানেজ করা, সব মিলিয়ে একটা অ্যালবাম বের করতে আসলে এত সহজ না। গান খালি বানালে, বাসায় বসে বানালে হয় না, গানের মানে আইডিয়া বের করে সেটাকে আসলে রান্না করাটা একটু সময় সাপেক্ষ, সেটাকে পরিবেশন যোগ্য করা, হ্যাঁ, এবং exactly. সবাই যাতে জিনিসটা থেকে গ্রহণ করে করে সেজন্য। Exactly. আচ্ছা, না বেশ সময় সাপেক্ষ এবং বেশ পরিশ্রমের ব্যাপার। তো শিল্পী হিসাবে আপনার যে ব্যস্ততা তা তো বুঝলাম, কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, মানে আরো কি কি কাজ করতে চান বা নিজেকে কোন অবস্থানে দেখতে চান একটা পর্যায়ে গিয়ে? থাকে না যে আমি এই জিনিসটা, অনেকের থাকে, যেমন অভিনয় শিল্পীদের একজনের আমি শুনলাম যে উনি জাতীয় পুরস্কার পেতে চান, মানে ওনার টার্গেট হচ্ছে এটা। এরকম কোনো টার্গেট করে কাজ করছেন যে না এইটুকু পর্যন্ত আমি যেতে চাই? আসলে কোথাও যেতে চাই না, কিন্তু যখন দেখি রবীন্দ্রনাথের লেখা পড়ে যে উনি এই জিনিস লিখে নোবেল পেয়েছে, তাহলে আমি যদি একটু খাটি, আমার পক্ষে নোবেল পাওয়া সম্ভব মনে হয়। আবার যদি দেখি যে এই মিউজিশিয়ান এই ধরনের কাজ করে সে গ্র্যামি পেয়েছে, ঠিক আছে ফাইন, তাহলে আমি যদি আরও খাটি, আমার পক্ষেও গ্র্যামি পাওয়া সম্ভব। তো সম্ভব, কিন্তু তাই বলে পাচ্ছি তা না, কিন্তু নিজেকে যদি ঘাটাই তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে বলা যায় যে নোবেল পুরস্কার বা গ্র্যামি পুরস্কারগুলো আপনার ইন্সপিরেশন হিসেবে কাজ করে মোটামুটি? ভাল লাগে, আচ্ছা পেলে ক্ষতি কি? পেলে ক্ষতি কি? হ্যাঁ, সেটাই, পেতে কখনো কোনো ক্ষতি নেই। তো আর আরেকটা ব্যাপার যে সিনেমায় কাজ করার ইচ্ছা আছে, মানে গান নিয়ে? সুযোগ পেলে অবশ্যই ইচ্ছা আছে। মানে সিনেমার গান, যে ধরনের গান এখন হচ্ছে, এরকমের গান, মেলোডিয়াস গান, না আপনার নিজের ধরন অনুযায়ী আপনি করে যাবেন? নিজের ধরন অনুযায়ী করতে পারলে খুশি হব। নিজের ধরন অনুযায়ী করতে পারলে খুশি হবেন। এখনো কোনো অফার আসেনি সিনেমার প্লেব্যাক করার? না, আমাকে সিনেমার মানুষরা এখনো গ্রহণ করতে পারেনি। ভালো ছিল ওনার উত্তরটা, সিনেমার মানুষরা গ্রহণ করতে পারেনি। আসলে সবাই সবকিছু বুঝে উঠতে একটু সময় লাগে। তো সভ্যতা আপু মোটামুটি সভ্য সমাজের সঙ্গীত প্রেমী মানুষদের মন অলরেডি জয় করে ফেলেছেন। উনি ক্লাব দিচ্ছেন একটু একটু। না না, এমনি কিছু করছি না। কিছু করছেন না, মোটামুটি মন জয় করে ফেলেছেন। ওনার অ্যালবামের ভালো রেসপন্স আসছে। তো এই ফাঁকে ওনার আরেকটা গান যদি আমরা শুনে ফেলতে পারি, খারাপ হয় না? আপনার অ্যালবাম থেকে যে কোনো একটা গান, আপনার খুব পছন্দের যে কোনো একটা গান। সবগুলোই পছন্দ, না হলে অ্যালবাম থাকতো না। আচ্ছা, আমাকে কি এটা ছাড়াও আর কোনো গান গেতে হবে? এটা ডিপেন্ড করে যদি অডিয়েন্সরা শুনতে চায়। আচ্ছা, গানটার নাম হচ্ছে আমাকে মুক্ত করো। দুটো ভাবনা আমার
আসে ওপরে, কি দিয়ে কি হবে, আমি একলা যে শহরে, আমার মনে কত হাজারো প্রশ্ন জাগে, সেই প্রশ্নের উত্তর কি আমি পাবো না এ জগতে, যদি আমার চোখের পানি বুঝতে তুমি পারো, তবে এসো এসো আমার কারাগারে, আমাকে মুক্ত করো, আমাকে একটু ধরো, আমি বাঁচতে চাই তোমার সাথে, চাই বাঁচতে একটুখানি, আর একটুখানি তোমার সাথে বাঁচতে চাই আমি। স্বপ্নে পরে আমি আলোর পথে, আমাকে খুঁজে ফিরি আমি তোমার, আমাকে হারানো সব স্বপ্ন খুঁজি আমি একাধারে, পারিনি ছুতে খোলা জানালা, ফেরালো বারে বারে, আমাকে মুক্ত করো, আমাকে একটু ধরো, আমি বাঁচতে চাই তোমার সাথে, চাই বাঁচতে একটুখানি, আর একটুখানি তোমার সাথে বাঁচতে চাই আমি। খুবই সুন্দর ছিল, আবারও সে আবেশে হারিয়ে যাচ্ছিলাম। আসলে অনেক কিছু বলার, কিন্তু আমি কথা গুলিয়ে ফেলছি, কারণ গান শোনার একটা মুহূর্তেটা আপনি বুঝবেন, যেহেতু গানের মানুষ আপনি, মানে গান শোনার মুহূর্তে না ওইটা ফিল করতে পারলেই গানটা সুন্দর হয়। সো গান শোনার সময় আমি ফিল করছি, বোঝা যায় যে উনি, দ্যাটস দি অ্যাচিভমেন্ট, যদি আপনি ফিল করতে পারেন। না এমনি তো আপনার অ্যাচিভমেন্টের অভাব নেই। তো অ্যাচিভমেন্ট বলতে একটা কথা মনে আসলো, গানের পুরস্কার পাওয়া, গান গেয়ে পুরস্কার পাওয়া, প্রথম পুরস্কার। ক্লাস 2-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম। সেটা ছিল প্রথম পুরস্কার। এবং সেটা মানে ছোটবেলার প্রথম পুরস্কার। হ্যাঁ, এরপরে আরো পুরস্কার পেয়েছেন, তো সেই পুরস্কারটা কি ছিল? একটা ক্রেস্ট, একটা বই। সে বইগুলো এখন কি হয়ে গেছে? প্রথম পুরস্কারগুলো মানুষ হয় খুব যত্ন করে রাখে, না হলে একদম আচ্ছা কোথাও, আচ্ছা কোথাও আছে কোথাও, ড্রয়িং রুমের বুকশেলফে আছে কোথাও। কেমন মানে ফিলিংস ছিল তখন পুরস্কার পাওয়া? আমি পুরস্কার পাওয়ার মতন মানুষ ছিলাম না। আমাকে জোর জবরদস্তি কম্পিটিশনে নিয়ে যাওয়া হয়েছে। আমি গান গাইতে পারি না, আমাকে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আরও কী কী ক্যাটাগরিতে আমার বাবার নাম দেওয়া হয়েছে, কিন্তু আমি কোনোটাই গাইতে পারি, সবই হয় আমার মতো। রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মতন করে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না, নজরুল গীতি শিল্পীদের মতন করে নজরুল গাইতে পারি না। সবই হয়ে যায় আমার মতন, যেটা এখনও হয়, যেটা হয় আমার মতন হয়, কারো মতন হয়। কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে ব্যাপারটা ছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ব্যাপারটা আমি খুব ভালো ফিল করতে পারি অনেক ছোটোবেলা থেকে। এবং ব্যাপারটার মধ্যে একটা জোর আছে, যে জোরটা সাধারণত মানুষের কম থাকে সেই বয়সে, কিন্তু আমার গলায় জোর ছিল, দ্যাটস ওয়াই আমি পুরস্কারটা পেয়েছিলাম, আর কোনো কারণ ছিল না। এটা কি সেই মানে যুদ্ধের একটা বড় অংশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই কারণে কি সেই জোরটা আসে? মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলার সুর এবং কথা এমনই যে আপনার মানে
যতই আমরা তো অনেক পরের জেনারেশন, তাও দেখবেন আমাদের মানে গুজবাম্প হয় যে সেই ফিলটা সেই ফিলটা চলে আসে, কারণ তারা তো আসলে ফিল দিয়ে লিখেছে, তারা তো লেখার জন্য বা ব্যবসার জন্য লেখেনি, তখন তো তাদের ইমোশনটা ওই পর্যায়ে ছিল। তো একটা শিল্পী যখন ইমোশনটা যে কোনো সময় যে কোনো যুগে যদি সেই পর্যায়ে থাকে এবং সেটা যদি সে মানে আত্মপ্রকাশ করে, এবং সেটা আমার মনে হয় 1000 বছর টিকে থাকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সময় যেহেতু আর কোনো উপায় ছিল না, এবং যাই লিখেছে যাই শুরু করেছে সবই একেবারে ভেতর থেকে করেছে, ব্যাপারগুলো আজও আমাদের মানে এত জোশ লাগে। সেই জন্য। আচ্ছা, আর সামনে তো বিজয় দিবস আসছে, তো বিজয় দিবস উপলক্ষে কোনো গান কি আপনার মাথায় এসেছে যে না এটা আমি বিজয় দিবসকে ডেডিকেট করে বা এই দিনে শহীদদের ডেডিকেট করে? এমনিতে গাইতে তো ইচ্ছে করে, আমার আমার স্বাধীন বাংলা বেতার কিন্তু সব গান খুব প্রিয়, প্রত্যেকটা গান শুনলে আমার ভালো লাগে, এবং বিজয় দিবস আসলে আমার মনে কি একটা ব্যাপার স্যাপার হচ্ছে এটা লাগে। কিন্তু মানে প্ল্যান করে কিছু একটা কভার করার সুযোগ হয়ে ওঠেনি আসলে, ডিসেম্বরে মানে তো ব্যস্ত এখনো কিছু ডিসাইড করেননি? কিন্তু আমি 21শে ফেব্রুয়ারিতে গত বছর না এই বছর একটা ছোটবেলায় শেখা একটা গান জাস্ট ফেসবুকে আপলোড করেছিলাম 21শে ফেব্রুয়ারি একদিন আগে, সেইটা টেয়ার হয়ে পুরো উড়াল ধরে অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে কি আমি আসলে ওই ব্যাপারটা 21শে ফেব্রুয়ারিটা ফিল করে গিয়েছিলাম বলেই এত শেয়ার দিয়ে উড়া ধরে অবস্থা। অনেক সময় দেখা যায় অনেক ফিল দেওয়ার চেষ্টা করি, হচ্ছে না, সেটা উড়া ধরার অবস্থা হয়েও না। মানে ফিল না আসলে উড়াধুরা হবে না, উড়াধুরা হতে গেলে ফিল আসতে হবে। এটা হতে পারে যে যারা এখন গান করতে চাচ্ছেন বা শিল্পী হতে চাচ্ছেন, ফিল থেকে উড়াধুরা হবে, জোর করে হয় না, এটা ভেতর থেকেই আসে, এভাবেই আসলে সবাই মিউজিশিয়ান বা আর্টিস্ট যাই হয়। হ্যাঁ, সেটা শিল্পটা হচ্ছে টোটালি ফিল করার একটা ব্যাপার। আর এমনিতে আপনার কারেন্ট লাইফ নিয়ে কেমন যাচ্ছে আপনার কারেন্ট লাইফ বা ফিউচার প্ল্যানিং কি লাইফ নিয়ে, জাস্ট নিজের লাইফ নিয়ে? এই যে গান বানাবো, এটাই, গান বানাতেই ভালো লাগে, গান শেখাবো যা পারি, নিজে যতটুকু জানি ওটুকু পরের জেনারেশনকে জানানোর চেষ্টা করবো। গানই ধ্যান জ্ঞান সবকিছু, আর তো কিছু পারি না, আর কি করবো। এই পার্টে অনেক কিছু। তো ভিউয়ার্স, আমরা অডিয়েন্স কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন এবং সভ্যতা আপুর সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের প্রশ্নে চলে যাচ্ছি। আমার মোবাইল থেকে যাবে না, চলে এসেছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, মনিউদ্দিন নামের একজন প্রশ্ন করেছেন যে অনেক তরুণ সঙ্গীত শিল্পী যারা ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন এবং ইতিমধ্যে সম্ভবত উনি যেসব রিয়ালিটি শো হয় সেসব রিয়ালিটি শো এর রেফারেন্স দিয়ে কিছু একটা বলতে চাচ্ছেন, যে রিয়ালিটি শোয়ে অনেকে দেখা যায় খুব কম সময়ের মধ্যে ভোটিং বা মানে একই সময় অনেকে শো দেখে, ভোট করার জন্য হলে অনেকে গানগুলো শুনে। তো সেই সময় যারা খুব দক্ষতার সাথে নিজের এটাকে কি বলবো প্রতিভাটা দেখান গানের ক্ষেত্রে, তারা অকালে হারিয়ে যাচ্ছেন। মানে প্রোগ্রাম শেষ, ব্যাপারটা এমন যে রিয়ালিটি শো শেষ, তাদের সেই প্রতিভাও শেষ, তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না। এটার পিছনে কি মানে কারণটা কি হতে পারে? কারণটা অনেকে তো টিকেও গেছে, যার টেকার সে টিকে যায়। মানে রিয়েলিটি শো থেকে আমরা ভালো ভালো মিউজিশিয়ান পাইনি এমন কিন্তু না, অনেক বড় বড় ভালো ভালো মিউজিশিয়ান পেয়েছি। কারণ হচ্ছে কি তারা মিউজিকটাকে প্রফেশনালি নিতে চেয়েছে, করতে চেয়েছে। এখন আমি যদি একজন হোন্ডার দোকানের সেলসম্যান হই এবং এটাকে ধ্যান জ্ঞান মানি এবং শখের বসে গান গাই, সেটা করলে শখের বসেই থাকবে ব্যাপারটা, সিরিয়াসলি না নিলে সিরিয়াসলি হবে না। ব্যাপারটা এমনই হয় বাংলাদেশ, কারণ খুব কম মিউজিশিয়ানই আছে যারা শুধু মিউজিশিয়ানই, দেখা যায় তাদের আরও অন্য কাজ আছে যার তারা গানটাকে একটা শখের বসে করে। এবং অনেক সময় এটাও দেখা যায়, আমি যেহেতু মিউজিক শিখাই, বাচ্চার মা বাবারা চায় তারা একটু গানটা শিখুক, এটা হচ্ছে একটা টিক চিহ্ন দেওয়া, আমার বাচ্চা গানও পারে, কয়েকটা গান বাজিয়ে গাইতে পারে। তো এমন ভাবনা থেকেই ব্যাপারগুলো হয়। অনেক দেখা যায় অনেক প্রতিভা আছে কিন্তু টিক চিহ্নের ব্যাপারটার কারণে এটা আর কি, এই যে কিছু সংখ্যক মানে ক্ষণিকের জন্য তাদের ফেমাস হওয়া দরকার হয়, হঠাৎ ইচ্ছা হয়, আবার হঠাৎ ইচ্ছা চলে যায়, যার ইচ্ছা চলে যায় সেটিকে থাকেও না, যার ইচ্ছা থাকে সে থাকে। আচ্ছা, এই যে মানে ক্ষণিকের যে একটা জনপ্রিয়তা পাওয়ার একটা যে ইচ্ছা, এটাই মূলত হারিয়ে যাওয়ার কারণ হিসেবে আপনি দেখছেন? আমার মনে হয়। তো এইটার ওভারকাম করার কোনো মানে এই প্রবলেমটা যাতে না হয় কোনো আসলে আমাদেরকে বুঝাতে হবে যে মিউজিক করে আসলে
পেটে খাওয়া জুটে, মনে খাওয়া জুটে, মাথায় খাওয়া জুটে। যদি এটা আমরা বোঝাতে পারি মানুষদেরকে যে মিউজিক মিউজিক একটা ক্যারিয়ার হতে পারে, তাহলে হয়তো এই ধরনের সমস্যাগুলো কমে যাবে এবং মিউজিক্যালি কম্পিটিশন আরও বেড়ে যাবে। কিন্তু আমাদের ব্যাপারটা এটাই, মানে আমরা নিজেরাও ফেস করি যে খুব সহজে যে কিছু একটা হয়ে যায়। আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা এখনো অত স্ট্রং না, কিন্তু তবুও অনেক ভালো গান হয়। মানে আপনি বলতে চাচ্ছেন মিউজিকটাকে ফ্যাশন অ্যান্ড প্যাশন হিসাবে নিতে হবে, শুধুমাত্র শো অফ করার জন্য মিউজিকটা এক্স্যাক্টলি নিলে। এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে একজন বলেছেন ক্রিং ক্রিং গানটা যদি আপনি লাইভ গাইতে পারেন। ওটা গাবো না আজকে। ওটা গাবেন না? তো মোটামুটি এই ছিল প্রশ্ন। আর আপনার মিউজিক সম্পর্কে বা মিউজিকের প্রতি ভালোবাসা সম্পর্কে আরো কিছু যদি অডিয়েন্সদের একটু বলতে চান। কি বলবো আর, এই যে ভালো লাগে মিউজিক করতে, শুধু এই একটাই রিজন ভালো লাগে? ভালো লাগে, আর কিছু পারি না, আর কিছু করতে চাইও না। মিউজিক করতে মানে এমন কিছুই যে কোনো কারো করা উচিত যার যেটা ভালো লাগে। কারো যদি ব্যবসা করতে ভালো লাগে তার ব্যবসাই করা উচিত। কারো যদি ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, মানে আমি তো বলি একজন ইঞ্জিনিয়ার অনেক বড় আর্টিস্ট, একজন ডাক্তারও অনেক বড় আর্টিস্ট। কীভাবে একটা হার্ট খুলে একটা বাইপাস করে ফেলে, ছবি আঁকার মতো নিয়ে কিন্তু ব্যাপারটা। তো যার যেখানে ইচ্ছে ভালো লাগে, যার যেই কাজটা সবচেয়ে ভালো লাগে তার সেটাই করা উচিত, তাহলেই একটা ভালো ভবিষ্যৎ হবে। আর যদি আমি ডাক্তার হতে চাই না, এখন আমাকে যদি আমার বাবা ডাক্তারই পড়াতো, আমি কি হতাম? আমি রুগী মেরে ফেলতাম। মানে ব্যাপারটা এরকমই। না, রোগী মারতেন না, সেটা তো একটা ইয়ে থাকতো, রোগী অবশ্যই আপনি মারতেন না, না। তারপরে মানে একটা প্যাশন থাকা উচিত। ডাক্তার হওয়ার জন্য প্যাশন হতে পারে যে ডাক্তারিটাকে প্রফেশন হিসেবে নিলে সেটার দিকে আপনার একটা টাইম দিতে, তো মিউজিকটা সেভাবে আর মানে ধরতে আমি পারতেন এটাই না। বলছি যে ডাক্তার তার ডাক্তারি থাকা উচিত, তার অন্য কিছু করা উচিত না। মানে সে বাড়িতে বসে করুক, সমস্যা নেই। যে ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং করা উচিত, মানে যার যেটা ভালো লাগে তার সেটাই করা উচিত। কারো যদি ছবি আঁকতে ভালো লাগে তার ছবি আঁকা উচিত, কারো যদি গাইতে ভালো লাগে তার গাওয়াই উচিত। সো তাহলে দেখা যায় কি নিজের পছন্দের জিনিসটাই যদি প্রফেশন হয়, মানে জীবনে প্যারা থাকে না। মানে যে কাজটা করতে ভালো লাগে হ্যাঁ। সেটাই যদি আমার সেটা পেশা যে হয়ে কোনো যায়। কিছু হতে পারে। হ্যাঁ, সেটাই তো। ভালো লাগার কাজটাকে আসলে শুধু ভালো লাগার পর্যায়ে না রেখে এটাকে ফিল করা উচিত। কারণ ওনার সাথে কথা বলে যেটা বোঝা গেল, প্রত্যেকটা কাজ উনি ফিল করে করেন। দ্যাটস ওয়াই তার এটাকে উড়াধুরা বলি বা যেটাই বলি বা একটা বৈপ্লবিক পরিবর্তন বলি যে কোনো কিছুর ক্ষেত্রে। তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠান আজকে শেষ পর্যায়ে। তো যাওয়ার আগে আপু আপনাকে আবারও অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। যদিও ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, তারপর একটা ছোট্ট উপহার আছে আপনার জন্য ইউএনবির পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো আশা আই হোপ ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে হচ্ছে কোনো বইটির ছবি টবির ভিতরে। না, বই আমার ধারণা যারা শিল্পের সাথে জড়িত তারা এই সাহিত্য শিল্পটাকেও খুব আপন করেই দেখেন। আর আপনি তো লেখালেখির সাথে জড়িত, গান লেখা বা গীতিকাব্য লেখা সেটাও কিন্তু সাহিত্যের বাইরে না, সেটা অনেক বড় একটা অংশ। এই বব ডিলান কদিন আগে নোবেল পেয়েছে সংরাইটার হিসেবে। হ্যাঁ, আমরা আশা করতে পারি একদিন নোবেল পুরস্কার জয়ী হিসেবে আমাদের সভ্যতা আপুর নাম যাবে ইনশাআল্লাহ। উনি যেহেতু গ্র্যামি অ্যাওয়ার্ড দেখে বা নোবেল পুরস্কার দেখেও কিছুটা ইন্সপিরেশন ওনার মধ্যে পান। তো বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে। ভিউয়ার্স, আপনারা চোখ রাখুন ইউএনবির অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা আগামী সপ্তাহে আবারও কোনো এক অতিথিকে নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত স্টে উইথ আস।